আরে এখানে কি থালা বাসনগুলো শুধু বসে বসে ঘষলেই হবে? সংসারের তো আর বাকি কাজগুলো পড়ে আছে, তা কে সামলাবে ওগুলো? আর এই জামা কাপড়গুলো ধুয়ে গেলাম, তাড়াতাড়ি গিয়ে কেচে নিয়ে আয়, বুঝেছিস? বলছিলাম মা, একটুখানি অপেক্ষা করে যান। আমি এই থালা বাসনগুলো মাজার পর একটু মেয়েকে খাইয়ে দেব। ও যে খিদের জ্বালায় অনেকক্ষণ ধরে ছটপট করছে। সংসারে এটা ওটা কাজ করতে করতে ওর খাওয়ানোটাই হয়নি, তাই ওর খাইয়ে দাইয়ে এই জামা কাপড়গুলো কেচে নিয়ে আসবো। কি বললি তুই? তোর ওই মেয়ের জন্য আমার এই জামা কাপড়গুলো এখানেই থাকবে? না, আগে আমার জামা কাপড়গুলো কেচে নিয়ে আয়, তারপর তুই এসে তোর মেয়েকে খাওয়াস। তোর মেয়ের জন্য যেন আমার জামা কাপড় পরে থাকবে, সেটা আমি কখনো হতে দেব না। দিতে তো পারতিস একটা ছেলে, তবু নয় দেখতাম, কিন্তু দেখে দেখে একটা কাল সাপের জন্ম দিয়েছিস। মা, এমনভাবে কেন বলছেন? ও তো আপনার নাতনি হয়, তাহলে এমনভাবে কেন বলছেন? যদি ছেলে কিংবা মেয়ে, সেটা তো বিধাতাই জানে। আমি কি করে পড়বো বলুন তো মা? আপনি সব সময় আমাকে কথা শোনান। কেন, মেয়েরা কি মানুষ না? আপনি তো একটা মেয়ে, তাহলে একটা মেয়ে হয়ে একটা বাচ্চা শিশুকে এমনভাবে বলছেন? কি বললি? আমার মুখে মুখে তুই কথা বললি? আজকের খোকাকে বাড়িতে আসতে দে, তোর একদিন কি আমার একদিন। তোর মেয়ের জন্য দরদ উতলে উঠেছে না? যেদিন আমার খোকাকে বলেছি তোকে এই বাড়ি ছাড়া করে দেবো, তুই শুধু দেখে নিস। মা, আপনার পায়ে পড়ছি, আপনার ছেলেকে এই সব ব্যাপারে কোনো কিছু বলবেন না। আপনি তো জানেন আপনার ছেলে রেগে গেলে কেমনভাবে আমার উপর অত্যাচার করে, আমাকে খুব মারে। আমার খুব কষ্ট হয় মা। আমি আপনার সব কাজ করে দেবো মা, যা বলবেন আমি তাই করে দেবো, কিন্তু আপনার ছেলেকে বলবেন না মা, দয়া করে বলবেন না। তারপর কমলা আলোকে এসব উল্টোপাল্টা কথা শুনিয়ে সে ঘরের মধ্যে চলে যায় রেগে মেগে। তারপর আলো সংসারের সব কাজ এক এক করে করে ফেলে। রাত হয়ে যাওয়ার পর পলাশ সে কাজে থেকে বাড়িতে ফিরে আসে। তখন তার মা পলাশকে বলতে থাকে, দেখ খোকা, আজকাল তোর বউয়ের মুখে মুখে খুব তর্ক করতে শিখেছে। একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। আজকে যখন সকালে আমি বললাম যে বৌমা আমার জামা কাপড়গুলো কেচে দাও, তখন তোর বউ আমাকে বলল যে মা আমি এখন পারবো না, এখন নাকি ওর মেয়েকে দুধ খাওয়াবে। তাহলে তুই ভাব যে আমি তাহলে কি বলবো? মা, আমি তো এমনভাবে বলিনি, তাহলে আপনি বানিয়ে বানিয়ে কেন ওর সামনে মিথ্যে কথা বলছেন? আমি তো বলেছিলাম যে একটুখানি সময় লাগবে। আমি সংসারে কাজ করতে করতে সোনামাকে দুধ খাওয়াইনি, তাই ওকে খাইয়ে দাইয়ে তারপর জামা কাপড়গুলো কেচে দেব। কিন্তু আপনি তো আমাকে অনেক কথা শুনিয়ে গেছেন, আর আপনার ছেলের কাছে আপনি এমনভাবে মিথ্যে কথা শোনাচ্ছেন। আরে আলো, তুমি তো আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনভাবে তর্ক করে যাচ্ছ। তবে মা কি ভুল বলছে নাকি? তোমার কি একটুও লজ্জা শরম নেই নাকি যে তুমি মায়ের ওপর এমনভাবে চোবড়া করতে থাকো? কেন, মা যা বলে সেই কাজগুলো করতে পারো না নাকি অক্ষরে অক্ষরে? না গো, তুমি বিশ্বাস করো, আমি এমন কোনো কিছু করিনি। আমি তো সংসারের সব কাজ করে যাই, মা যা যা বলে আমি সব করি, তারপরেও মা এমনভাবে বলছে মিথ্যে কথা। দেখেছিস খোকা, দেখেছিস তোর বউ কেমনভাবে তোর সামনেও মিথ্যা কথা বলছে? সত্যি, তখন আমি বলেছিলাম যে এই মেয়েকে বিয়ে করিস না, তবু তুই আমার কথা শুনলি না। সেই তো বিয়ের সময় তো কোনো কিছু দেয়নি তোকে, আমাদের ঘরের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস। যদি একটা ছেলে সন্তান জন্ম দিত তবু নয় একটা হতো, কিন্তু দেখ একটা মেয়ে জন্ম দিয়েছে, সে কি আমাদের ধুয়ে ধুয়ে জল খাবো নাকি তাদের? এটা তো বলতো দেখি। মা, আপনি কেন এমন ভেদাভেদ করেন বলুন তো? ছেলে কিংবা মেয়ে সব তো সমানই, তবে ছেলেদেরকে যেমনভাবে আপনি তৈরি করবেন, মেয়েকে তেমনভাবে তৈরি করুন না। দেখুন না, সেই মেয়ে আপনার মুখ উজ্জ্বল করে কিংবা করে না, একবার তো চেষ্টা তো করে দেখুন। আরে আলো, আবার তুই মুখে মুখে কথা বলছিস? চল আজকের ঘরে, তোর অবস্থা আজকের আমি করে দেবো। তবে মা, তুমি ঠিকই বলেছ, এরকম ধরনের মেয়েকে বিয়ে না করাই ভালো। ভিখারি ঘরের মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনের সব থেকে বড় ভুলটা করেছি মা, বড় ভুল করেছি। আলো, চল আমার সাথে, আজকে তোর অবস্থা খারাপ করব। তারপর পলাশ আলোকে ঘরের মধ্যে নিয়ে যায়। আমাকে মেরো না, আমি আর কোনো কথা বলবো না, আর কিছু বলবো না। আমি তোমাদের সব কাজ করে দেবো, তোমাদের বাড়ি যা যা কিছু হয় সব করে দেবো। আমাকে মেরো না, আমার যে খুব কষ্ট হয়, মেরো না আমাকে। মার খোকা, আরও মার।
এই মেয়েকে দেখলে আমার গা পিত্তি জ্বলে ওঠে। এই ভিখারি ঘরের মেয়েটাকে মেরে ফেল, যদি আমার বুকের জ্বালাটা শান্ত হয়। দেখলে যেন গা পিত্তি জ্বলে যায়। মার মার, আরও মার। পরদিন সকাল থেকে আলো সব বাড়ির কাজ এক এক করে করছিল, কিন্তু পলাশ একটা মেয়েকে বিয়ে করে নিয়ে ঠিক দুপুরবেলা চলে আসে। আরে তুমি এটা কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? আর এমনভাবে গলায় মালা টালা পরে কেন আছো? এই মেয়েটা হচ্ছে চামেলি, আমি ওকে বিয়ে করেছি। আজকেকার পর থেকে ও আমার বাড়িতেই থাকবে, আর ও আমার স্ত্রী। এই কথাটা শোনার পর আলো অনেক অবাক হয়ে যায়, আর সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আরে এটা তুমি কি করেছো? একবারও আমাদের কথা ভাবলে না? একটা দেখো, তোমার ছোট্ট ফুটফুটে মেয়ে আছে, আমি আছি, তারপরও তুমি একটা বিয়ে করে নিয়ে এসেছো। এবার বলো আমাদের কি হবে, আমরা কি করব? সেটা তুমি জানো, তুমি কি করবে না করবে। আজকেকার পর থেকে আমাদের বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাও এখান থেকে। আর হ্যাঁ, আর একটা কথা শুনে যা, আজকেকার পর থেকে যেন তোর মুখ আর আমার যেন না দেখতে হয়। আমাকে একটু শান্তিভাবে সংসার করতে দে, বুঝেছিস? মা, আপনি আপনার ছেলেকে একটু বোঝান না। ও তো আপনার কথা তো বোঝে, আপনি একটু বোঝান না। দেখুন আমার কোলে একটা ছোট্ট শিশু, আমি একে নিয়ে এবার কি করব? তাহলে ও বাবার পরিচয়ে কিভাবে বাঁচবে? মা, আপনি তো জানেন সব কিছু। তাহলে আমি কি করব মা? এমনভাবে আমাকে তাড়িয়ে দেবেন না মা, তাড়িয়ে দেবেন না। আরে এ কাল লাগেনি, এতদিন পর আমার ছেলে একটা ভালো কাজ করেছে। আমি আমার ছেলের পাশে আছি। সব সময় তোর আর মুখটা দেখতে হবে না আমায়। যা যা, এবার যা, তোর ব্যাগ পায়রা নিয়ে সব এখান থেকে গুটিয়ে কেটে পড়। তোর মুখটা যেন আর না দেখি আমরা। এতদিন পর আমার ছেলে একটা ভালো কাজ করেছে। যা দেখি যা। আলো অনেকবার করে সবাইকে অনুরোধ করে, কিন্তু তার কথায় কেউ কান দিচ্ছিল না। সবাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তবে মা, আমি একটা কথা বলে যাচ্ছি, একটা মেয়েকে চোখে জল ফেলিয়ে তার কাছ থেকে তার সংসারটা কেড়ে নিয়ে নতুন একটা সংসার বসালেন, তবে এটা ঈশ্বর কখনো সহ্য করবে না। একটা বাচ্চা মেয়ের কাছ থেকে তার বাবাকে ছিনিয়ে নিলেন, এটাও ঈশ্বর সহ্য করবেন না। আমি তো আপনাকে নিজের মার মতো করে ভালোবেসেছিলাম, তবুও আপনি আমার কষ্টটাকে বুঝতে পারলেন না। সংসারে এত কাজকর্ম করার পরও আপনার মন জোগাতে পারিনি, সেটা আমারই দোষ। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, আর কখনো এই বাড়িতে আসবো না। আপনাকে আমার মুখ আর দেখতে হবে না। দেখ কাল লাগিনি, শকুনের অভিশাপে কখনো গরু মরে না, তাই তোর অভিশাপে আমার ছেলেরও কিছু হবে না। যা দেখি এখান থেকে। তারপর আলো কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে সে তার বাড়িতে চলে যায়। তারপর আলো বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলে। তোর সাথে যে ঘটনাটা ঘটেছে এটা অনেক অন্যায় হয়েছে মা। জানি না ঈশ্বর তোর কপালে কেন এমনভাবে লিখে রেখেছে, তবে একটা কথা শুনে রাখ মা, সব দরজা বন্ধ হলেও মায়ের দরজা সব সময় খোলা থাকে রে মা। তুই চিন্তা করিস না, তুই আর তোর মেয়ে আমার কাছেই থাকবি রে মা। মা, আমার সাথে যা হয়েছে হয়েছে, আমি চাই না যে আমার মতো আমার সোনা মায়ের জীবনটা হোক। আমি ওকে লেখাপড়া শেখাতে চাই, মানুষের মতো মানুষ করব, ওকে যেন সবাই জানে চেনে। আমি আর আমার মতো ওকে মূর্খ করে রাখবো না মা। আর মা, আজকেকার পর থেকে তুমি আমার মেয়েকে খেয়াল রাখবে, আর আমি বাইরে গিয়ে কাজ করে আসবো মা। আমি ওকে মানুষের মতো মানুষ করতে চাই। দেখ মা, তোকে বাইরে কাজ করতে যেতে হবে না, তুই ততক্ষণ নাতনিকে খেয়াল রাখিস। এতটুকু একটা বাচ্চা মেয়ে, সে তো মা ছাড়া থাকতে পারবে না মা। তুই একটা কাজ কর, কিছুদিন থাক, আর কিছুদিন পর নয় তুই কাজে বেরোস। কিন্তু মা, তোমার তো বয়স হয়ে গেছে, আর এমনভাবে তুমি আমাদের পেট কিভাবে চালাবে বলো তো? তার চেয়ে কিছুদিন পর আমি নয় কাজে বেরোবো, আর তুমি তোমার নাতনিকে দেখাশোনা করবে। অন্যদিকে কমলা সকালে রান্নাঘরে যাচ্ছিল, আর যেতে যেতে সে পা স্লিপ করে ওখানেই পড়ে যায়। ওরে বাবা রে, ওরে বাবা, আমার যে কোমরটা ভেঙে গেল রে। কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। বুঝতে পারছি না এই রান্নাঘরে কে জল ফেলে চলে গেছে।
ওরে বাবা রে, আমার কোমরটা গেল রে এই বয়সে। কমলের আওয়াজ শুনে তার ছেলে বৌমারা তার কাছে আসে। আরে মা, তুমি এমন ভাবে মাটিতে পড়ে আছো কেন? তোমার আবার কি হয়েছে বলো তো? এই সাত সকালবেলা চিৎকার করে করে ডাকছো। হ্যাঁ মা, আপনার এই চিৎকারে আমার ঘুমের 12টা বেজে গেছে। আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না, শুধু আপনার চিৎকার শুনে শুনে এত সকালবেলা আমার ঘুম থেকে উঠতে হয়েছে। তা বলুন তো দেখি কি হয়েছে আপনার? আমি কি আর সাদে এখানে পড়ে আছি? জানি না রান্নাঘরের মেঝেকে জল ফেলে রেখেছে, তাই তো পা স্লিপ করেই পড়ে গেছি। বাবা, আমি কি এমনি এমনি পড়ে আছি নাকি? কেন মা, এই বয়সে কি চোখের মাথা খেয়ে বসেছেন নাকি? একটু দেখে হাঁটলে কি হতো? যদি একটু পায়ের নিচে দেখে দেখে হাঁটতেন তাহলে তো আজকে এমনভাবে পড়ে যেতে হতো না। কি আর বলবো, একটু দেখে হাঁটবে না আর শুধু খোকা খোকা করে চিৎকার করে ভারী মাথায় করবে, যত সব। তার নতুন বৌমার কথা শুনে কমলার অনেক কষ্ট লাগে, কিন্তু সে কোনো কথা বলে না। শুনুন মা, আমি ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে আমার চা চাই। আপনি একটা কাজ করুন তো, আমার জন্য তাড়াতাড়ি 1 কাপ চা বানিয়ে নিয়ে আসুন। আমার আবার চা না খেলে ঘুমটা ঠিকঠাকভাবে কাটে না। আপনি যান, তাড়াতাড়ি আমার জন্য একটা চা করে নিয়ে আসুন তো। এইসব বলে তার ছোট বৌমা ওখান থেকে চলে যায়, কিন্তু পলাশ সে কোনো কথার উত্তর দেয় না। ভেবেছিলাম ছেলেকে বড় ঘরের একটা বিয়ে দিয়ে একটু শান্তিতে থাকতে পারবো, কিন্তু তার সেই উপায় আছে? এইবার দেখো আমাকে সব কাজ এক এক করে করতে হচ্ছে। দূর, আর ভালোই লাগে না। এই একে পড়ে গিয়ে আমার কোমর টোমর যন্ত্রণা হচ্ছে, তার ওপর নতুন বইয়ের চা বানিয়ে নিতে হবে। কি ভাগ্য করে আমি জন্মেছি। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। আরে বৌমা, এ তুমি কোথায় যাচ্ছ বলো তো? আর এত ছোট ছোট জামা কাপড় পরে তুমি রাস্তায় বেরোবে? তুমি তো একটা বাড়ির বউ, তাহলে এত ছোট ছোট জামা কাপড় পরে কোথায় যাচ্ছ বলো তো? গ্রামের লোকজন দেখলে তো ছি ছি করবে। দেখুন মা, আমি গ্রামের লোকেদের খাইও না পড়ি না যে ওরা যেটা বলবে সেটা আমাকে শুনতে হবে। তবে আপনি একটা কথা কান খুলে শুনে নিন, আপনার কথাও আমি শুনবো না। আমার যেটা মন হবে আমি সেটাই করব। আর আমি একটু বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছি, এটা নিয়ে আপনি আপত্তি করবেন না, কারণ আমার ইচ্ছা আমি যা খুশি সেটাই করতে পারি। আর এমনিতে আপনার ছেলে তো সব কিছু জানে, জেনে শুনেই তো আমাকে বিয়ে করেছে, তাহলে এখন কেন আপনি আপত্তি করছেন? আরে বৌমা, তুমি তো ভালোভাবেই জানো মা, এটা গ্রাম, আর গ্রামের মানুষজনরা একটা কথা অনেক রকমভাবে দেখে। আর তুমি একটা বাড়ির বউ, যদি বাড়ির বউ হয়ে এরকম ছোট ছোট ড্রেস পরে বাইরে বেরো, তাহলে গ্রামের লোকজন তো 10-4 কথা তো বলবেই মা। দেখুন মা, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কারো কথা কোনো শুনে চলতে পারবো না। আমি যেমন তেমনইভাবে চলবো, আমি যেটা পছন্দ করি সেটাই করব। আর আপনার কথাও শুনে চলতে পারবো না। আর হ্যাঁ, আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে কথা বলার মতো আমার সময় নেই। আমার সময়ের দাম আছে, বুঝতে পেরেছেন? এখন আমি যাই, আমার বন্ধুরা যে আমার জন্য অপেক্ষা করছে। এইসব কথা বলে চামেলি ওখান থেকে চলে যায়। খোকা যে কি একটা মেয়েকে বিয়ে করেছে তা কে জানে। আমার যে টাইমে টাইমে ওষুধগুলো খেতে হয়, সেই টাইমে টাইমে ওষুধগুলো আমার খাওয়া হচ্ছে না। আগে যখন বড় বৌমা ছিল তখন আমার টাইমে টাইমে সব ওষুধ আমার ঠিকঠাক খাওয়া হচ্ছিল, আর এখন যে আমার সব কিছু মাথার ওপর উঠে গেছে, এই বৌমাটা আমার কোনো কথা শোনে না। দূর, আর ভালোই লাগে না। এমনভাবে বেশ কিছুদিন চলতে থাকে। চামেলি বারবার সে ছোট ছোট ড্রেস পরে তার বন্ধুদের সাথে পার্টি করতে যেত এবং তার শাশুড়ি মাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। সে কোনো কাজকর্ম করতো না। মা, আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসুন, আমাকে আবার বিকালবেলা যেতে হবে বাইরে। আর জামা কাপড় না শুকালে তাহলে আমি আর যেতে পারবো না। তাড়াতাড়ি জামা কাপড়গুলো আমার কেচে এনে দিন। বৌমা, আমার যে শরীরটা খুব খারাপ মা, তুমি যাও না মা, আজকের দিনটা জামা কাপড়গুলো তুমি কেচে নিয়ে আসো। আজকে যে আমার শরীরটা খুব খারাপ লাগছে মা। আরে তাতে আমি কি করব? যে আপনার শরীর খারাপ না খারাপ সেসব আমি দেখতে যাব না। আর বাড়িতে আমার জন্য একটা কাজের লোক কেন রাখেননি? আমার বাপের বাড়িতে আমার জন্য অনেকগুলো কাজের লোক থাকতো, আমার সব কাজ করে দেওয়ার জন্য। আর এখানে তো কিছুই নেই। আপনি তাড়াতাড়ি যান আর আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসুন তো দেখি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না।
কিন্তু মা, তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার যে খুব শরীর খারাপ মা, খুব শরীর খারাপ। আজকের দিনটা তুমি একটা কাজ করে নাও না মা, একটা সংসারের কাজ করলে কি হবে? কিন্তু মা, আমি তো বলে দিলাম আমি সংসারে কোনো কাজ করতে পারবো না। আপনি বলে দিন না, আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব আমার বাপের বাড়িতে। তবু আর এই বাড়িতে পা আমার রাখবো না। তারপর কমলা সে কোনো কথা না বলে সে তার শরীর খারাপ অবস্থায় চামেলির জামা কাপড় কাচতে যায়। দেখতে দেখতে এমনভাবে কিছু ঘন্টা কেটে যায় আর পলাশ কাজ করে বাড়িতে ফিরে আসে। আরে মা, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার খুব শরীর খারাপ। কি হয়েছে বলো তো দেখি। আরে বাবা, তোকে আর কি বলবো বল, আমার শরীর তো সেই সকাল থেকেই খারাপ। কিন্তু তোর বউয়ের যে আর আমি নিতে পারছি না বাবা। সব সময় বন্ধুদের সাথে কথা বলতেই থাকে ফোনে, আর বন্ধুদের সাথে নাকি পার্টি করতে যায় ওই ছোট ছোট ড্রেস পরে। তাহলে তুই বল বাবা, আর জানিস তো সংসারের সব কাজ আমাকে দিয়ে করায়। আমার তো বয়স হয়েছে, আমি আর এই সবগুলো করতে পারি বল তো দেখি? এইসব তুমি কি কথা বলছো মা? চামেলি তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়? আরে আরে চামেলি, চামেলি, তাড়াতাড়ি এসো দেখি এখানে। আরে বাবা, ওকে ডাকিস না বাবা, ডাকিস না। ও যে বাড়িতে নেই, ও তোর বন্ধুদের সাথে পার্টি করতে গেছে রে বাবা। ঠিক আছে মা, ওকে আজকের বাড়িতে আসতে দাও। ওর একদিন কি আমার একদিন। এবার ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। সব সময় এমনভাবে থাকলে হবে না। কিছুক্ষণের মধ্যে চামেলি বাড়িতে ফিরে আসে। আরে চামেলি, তুমি এত রাত করে বাড়িতে ফিরছো আবার মদ খেয়ে? আর তুমি এই যে এত ছোট ছোট ড্রেস পরে কোথায় গিয়েছিলে বলো তো? বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিলে? এমন করলে তোমাকে আর এই বাড়িতে রাখবো না, তাড়িয়ে দেবো তোমাকে বাড়ি থেকে, বুঝেছো? কি বললে তুমি? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? শোনো, এমনিতে তোমার সাথে থাকার মতো আমার কোনো ইচ্ছা নেই। তুমি তাড়িয়ে দাও আর নাই দাও, আমি এমনিতে চলে যেতাম। আর ভালোই করেছো বলে যে আমাকে তাড়িয়ে দেবে। আমি চলে যাব আর থাকবো না তোমাদের বাড়িতে। আরে খোকা, তোরা তোদের মধ্যে ঝামেলা করিস না বাবা। তোরা দুজনের মধ্যে সব কিছু মিটিয়ে নে। এমনভাবে ঝামেলা করলে চলে না বাবা। বৌমা, তুমি একটু শান্ত হয়ে যাও মা। তুমি এমনভাবে বাড়ি ছেড়ে যেও না মা, বাড়ি ছেড়ে যেও না। এই বুড়ি, তুই চুপ কর। তোর এখানে কেউ কথা বলতে বলেনি। তুই হচ্ছে সব থেকে বড় নাটের গুরু। তোকে দেখলে আমার সহ্য হয় না, আর তোর কাছে কোনো কেউ থাকতে পারবে না। বুঝতে পেরেছিস? আমি তো একদমই না। আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। আর হ্যাঁ, তোমাকে বলছি, তোমার মতো ছেলে না আমি আরও 10টা পেয়ে যাব। তোমার মতো ছেলের কাছে থাকার থেকে না থাকাই ভালো। আমি তোমার সাথে থাকতে চাই না। আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাব বাড়ি ছেড়ে। দেখো চামেলি, এত রাতে আমি তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে দেবো না। আর অনেক রাত হয়ে গেছে, কি হবে না হবে তার কোনো জানি না। যা করার সকালেই করো, আর যদি যাওয়ারই হয় সকালে চলে যেত। এই শোনো, তোমার সাথে থাকতে আমার গা ঘিন ঘিন করছে। তোমার সাথে আমি আর থাকতে চাই না। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার একটা বন্ধু আছে, তাকে এক্ষুনি বলবো, সে এক্ষুনি আমাকে বাইক নিয়ে নিতে আসবে। কারণ বুঝেছো, তোমার মতো ছেলের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই। এরপর চামেলি সে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যায়। তবে মা, আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুলটাই করেছি, যে তোমার প্রথম বৌমাকে ছেড়ে দিয়ে আমি দ্বিতীয় আর একটা বিয়ে করেছি। সত্যি মা, ও যে কাঁদতে কাঁদতে অভিশাপটা দিয়েছিল না, সেটা আজকে লেগে গেছে। আর ওর চোখের জলটা সত্যিই ছিল মা। হ্যাঁ রে বাবা, আমিও বুঝতে পারছি আমি যে ভুলটা করেছি, অনেক বড় ভুল করেছি। বৌমার নামে অনেক বড় ছোট কথা বলেছি, অনেক মিথ্যে কথা বলেছি ওর নামে। আমি যে অনেক বড় একটা পাপী। জানো তো মা, আমি খবর নিয়ে দেখেছি, আলো এখনো কোনো বিয়ে থা করেনি। সে একটা অফিসে কাজ করে, আর সেখান থেকেই তাদের সংসারটা চলে। আচ্ছা খোকা, কালকের আমি আর তুই মিলে বৌমার বাড়িতে যাব। ওখান থেকে বৌমাকে আর নাতনিকে সাথে করে নিয়ে চলে আসব। বাড়ির লক্ষ্মীকে বাড়িতে মানায়, বাইরে মানায় না রে বাবা। পরের দিন সকালে পলাশ আর চামেলি আলোকে আনার জন্য রওনা দিয়ে দেয়।
কী ব্যাপার, আজকের আপনারা আমার বাড়িতে কেন এসেছেন? কিছু কি দরকার আছে? আলো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। হ্যাঁ বৌমা, চলো মা, আমাদের বাড়িতে চলো। আমরা যে অনেক বড় ভুল করেছি, আমরা ভুলের শাস্তিও পেয়েছি মা। চলো মা, আর কখনো এমনটা ভুল হবে না। আমি তোমাকে আমার বৌমা না, মেয়ে বানিয়েই রাখবো। চলো মা, চলো। ক্ষমা করবেন মা, আমি আর আপনাদের সাথে যেতে পারবো না, কারণ এমনিতে আমার আর ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। যেদিন থেকে আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছেন, সেদিন থেকে আমি আমার মেয়েকে নিয়ে অনেক শান্তিতে আছি, তাই আমরা আর ওই বাড়িতে যেতে চাই না। আপনারা ভুল বুঝেছেন, খুব ভালো হয়েছেন। ছেলেকে আর একটা জায়গায় বিয়ে দিন, আর একটা ভালো বৌমা পেয়ে যাবেন। তবে যে বাড়ি থেকে আমি অপমান হয়ে এখানে চলে এসেছি, সেই বাড়িতে আমি আর ফিরতে চাই না। আর আমার মেয়ে তার বাবার পরিচয়ে বাঁচবে না, বাঁচবে আমার পরিচয়ে। একদিন আমার মেয়েকে আমি অনেক বড় তৈরি করব, আর ওকে পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করব। এবার আপনারা আসতে পারেন। নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন। আমি আমার মেয়ে কখনো আপনাদের বাড়িতে আর ফিরে যাব না। আমরা নতুন করে বাঁচতে শিখেছি, তবে ওই বাড়িতে আর কখনো যাব না। পলাশ আর কমলা ভুলটা বুঝতে পারলেও তারা অনেক দেরি করে ফেলেছে। তারপর তারা নিরাশ হয়ে বাড়িতে চলে যায়।